আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩২০তম পর্ব। আজ আমরা ভ্যাট বিধিমালার বিধি ৬৬, ৬৬ ক ৬৭ আলোচনা করব। এটা হলো ত্রয়োদশ অধ্যায়, বিধিমালার ১৩তম অধ্যায়। তো আজকে এই ১৩তম অধ্যায় বিধিমালা শেষ হয়ে যাবে। আগামী দিন থেকে আমরা আমরা আইনের ১৪ অধ্যায় থেকে শুরু করব। তাহলে আর কয়েকটা ১৮ অধ্যায় পর্যন্ত আর ৪টা অধ্যায় থাকবে। তো বিধি ৬৬ আমরা আমরা এখন ত্রয়োদশ অধ্যায় হচ্ছে নিরীক্ষা এবং অনুসন্ধান। তো আমরা গত সেশনের আগের সেশনে আমরা সুপারভাইজড সাপ্লাই নিয়ে আলোচনা করেছিলাম। ধারাতে দেখেছিলাম কিছু বিষয়। তখন আমি বলেছিলাম যে বিধিতে কিছু বিস্তারিত আছে। তো বিধি ৬৬ হলো তত্ত্বাবধানাধীন সরবরাহ, পর্যবেক্ষণ ও নজরদারি, অর্থাৎ সুপারভাইজড ক্লিয়ারেন্স কি সেটা আমি আলোচনা করেছি। তো আজকে বিধিতে আমরা কিছু অতিরিক্ত কথা আমরা জানব। এই বিধিতে মোট চারটা উপবিধি আছে। উপবিধি ১ হলো ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে, এটা হবে অন রিস্ক বেসিস। যেখানে রিস্ক বেশি সেখানে সুপারভাইজড ক্লিয়ারেন্স ইম্পোজ করা যাবে। ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে তত্ত্বাবধানাধীন সরবরাহ, পর্যবেক্ষণ ও নজরদারির লক্ষ্যে কমিশনার বা মহাপরিচালক, আমরা যখন ধারা দেখেছিলাম, ধারা ৯২, ওখানে শুধু কমিশনার উল্লেখ আছে, ওখানে মহাপরিচালক অ্যাড করা দরকার। তো বিধিতে কমিশনার এবং মহাপরিচালক দুই পদই উল্লেখ আছে, তো ধারাতে উল্লেখ করা দরকার। কমিশনার বা মহাপরিচালক এক বা একাধিক কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে আদেশ দ্বারা এক বা একাধিক টিম গঠন করিতে পারবেন। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে সুপারভাইজড ক্লিয়ারেন্স পরিচালনা করার জন্য কমিশনার বা মহাপরিচালক অফিসারদের টিম গঠন করবে, এটা মূল কথা, টিম গঠন করবে। এরপরে উপবিধি ২ বলা আছে, কমিশনার বা মহাপরিচালক বর্ণিত আদেশে সরবরাহ তত্ত্বাবধানের স্থান, সময় এবং মেয়াদ নির্দিষ্ট করিয়ে দিবেন। আমরা আগে দেখেছি যে তার নিবন্ধিত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের যে কোনো স্থানে সুপারভাইজড ক্লিয়ারেন্স পরিচালনা করা যাবে। তো কমিশনার বা মহাপরিচালক যে আদেশ দিবেন, সে আদেশের স্থান উল্লেখ করে দিবেন, সময় উল্লেখ করে দেবেন, যে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বা সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের বিক্রয় যখন হয়, ধরেন এটা যদি রেস্তোরাঁ হয়, তাহলে হতে পারে যে 12টা থেকে রাত 10টা পর্যন্ত। এটা ডিপেন্ড করে যে ওই প্রতিষ্ঠানের কার্যক্রমটা কেমন। সময় ঠিক করে দেবেন, মেয়াদ ঠিক করে দেবেন, স্থান ঠিক করে দেবেন, সময় ঠিক করে দেবেন, মেয়াদ ঠিক করে দেবেন। মেয়াদ অর্থাৎ এটা তিনি কতদিন এই সুপারভাইজ ক্লিয়ারেন্স করবেন, এটা কি 1 সপ্তাহ করবেন নাকি 4 সপ্তাহ করবেন নাকি 3 মাস করবেন, এটা মেয়াদটা ঠিক করে দেবেন। তাহলে মূলত 3টা জিনিস কমিশনার আদেশে বলে দিবেন। একটা হলো স্থান, সময় আর মেয়াদ। উপবিধি ৩ হলো সরবরাহ তত্ত্বাবধানকারী দল সর্বস্থল পরিদর্শনপূর্বক সরবরাহ তত্ত্বাবধান শুরুর পূর্বে ফর্ম মূসক ১৩.১-এ কমিশনারের বা মহাপরিচালকের নিকট একটি প্রতিবেদন দাখিল করবেন। তারা এই টিমকে কমিশনার বা মহাপরিচালক একটা আদেশ করে দিলেন, আদেশের কপি প্রতিষ্ঠানও পাবেন। এরপরে টিম স্থান পরিদর্শন করবেন, করে তারা প্রথমে একটা ১৩.১ একটা ফর্ম আছে, বিধির সাথে ফর্মটা আছে। এই ফর্মে প্রথমে তারা একটা প্রারম্ভিক একটা রিপোর্ট দিবেন, একটা ওপেনিং রিপোর্ট দিবেন, যে এই তত্ত্বাবধানাধীন সরবরাহ সুপারভাইজড ক্লিয়ারেন্স শুরু করার আগের পরিস্থিতি কী ছিল। এখানে মূলত কয়েকটা বিষয় আছে: প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য, তত্ত্বাবধানাধীন সরবরাহ প্রদানের আদেশ প্রাপ্ত প্রতিষ্ঠানের বিগত 3 মাসে প্রদত্ত করের পরিমাণ। বিগত 3 মাসে তিনি কি পরিমাণ কর পরিশোধ করেছেন। তাহলে এখন যখন সুপারভাইজড ক্লিয়ারেন্স করা হবে, তখন আবার তার প্রকৃত বিক্রয় পরিমাণ পাওয়া যাবে, তাহলে বোঝা যাবে যে আগে তিনি কেমন ফাঁকি দিয়েছেন। তত্ত্বাবধানাধীন সরবরাহ প্রদানের আদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানের অনিয়ম কর ফাঁকির মামলা সংক্রান্ত তথ্য, যদি তার আগে কোনো কর ফাঁকি থেকে থাকে সেই তথ্য। আর হলো তার বকেয়া সংক্রান্ত তথ্য। এই তথ্য সম্বলিত এই একটা ফর্ম আছে। এই ফর্মে প্রথমে একটা ইনিশিয়াল একটা রিপোর্ট দিবেন ১৩.১ ফর্মে।
উপবিধি 4 হলো সরবরাহ। এখানে মূল কথাগুলো বলা আছে, এখানে মূল প্রসিডিউরটা বলা আছে। সরবরাহ তত্ত্বাবধানকারী দল আদেশে বর্ণিত স্থানে নির্ধারিত সময়ে পূর্ণকালীন অবস্থানপূর্বক সেই স্থানে দল যাবেন। তারা পূর্ণকালীন বলতে যে সময় তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে সেই পূর্ণকালীন সরবরাহ অবস্থানপূর্বক সরবরাহ চালানপত্র জারি সহ, এখানে বলা আছে যে সরবরাহ চালানপত্র জারি সহ, বিধিতে বলা আছে যে এই টিম চালানপত্র জারি করবে। আসলে প্র্যাকটিক্যালি তারা চালানপত্র জারি করে না, যেটা হয় তারা বসে চালানপত্র জারি ওই প্রতিষ্ঠানই করে, তারা হিসাব রাখে, তারা হিসাব নেয় যে কয়টা চালানপত্র জারি হলো, সেখানে কত মূল্য কত ভ্যাট, হিসাবটা রাখে আর কি। তো বিধিতে বলা আছে যে চালানপত্র জারি সহ মূসক সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পন্ন করিবেন। মূসক সংক্রান্ত যাবতীয় কার্যাদি সম্পন্ন করিবেন। তো যাবতীয় কার্যাদি বলতে তো তার যে সমস্ত নিজের কাজ আছে সেগুলোকে সম্পাদন করবে না, মেনলি এখানে যে বলা হয়েছে সেলের তথ্য নিতে, তারা সেলের তথ্য নেবেন এবং প্রতিদিনের কার্যক্রম পরবর্তী দিবসের মধ্যে ফর মূসক 13.2 একটি দৈনিক প্রতিবেদন। প্রতিদিনে তারা কি পাইলেন তার একটা রিপোর্ট 13.2 ফর্মে কমিশনার বা মহাপরিচালক বরাবর দাখিল করবেন। 13.2 ফর্মে কি আছে আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে যাবতীয় কার্যক্রম করতে বলছে, যাবতীয় কার্যক্রম বলতে কি বোঝায়। 13.2 ফর্মে তারা দিবেন হলো মোট চালান সংখ্যা, অর্থাৎ ওই দিন মোট ধরেন তার 88টা ভ্যাট চালান ইস্যু হয়েছে। মূল্য, মোট বিক্রয় মূল্য, এই 88টা ভ্যাট চালানে মোট বিক্রয় মূল্য কত, সম্পর্ক শুল্ক, তার উপরে সম্পর্ক শুল্কের পরিমাণ কত, তার উপরে ভ্যাটের পরিমাণ কত, মোট কর কত, আর মন্তব্য। তো এই তথ্যগুলো তারা সংগ্রহ করবেন। এগুলো তোমরা তো ভ্যাট চালানপত্র থেকে সংগ্রহ করবেন। তো কাজে যাবতীয় কার্যাদেশ সম্পন্ন করবেন বলতে এর অতিরিক্ত আর কোনো কার্যাদেশ সম্পন্ন করার প্রয়োজন হয় না সুপারভাইজড ক্লিয়ারেন্স পরিচালনা করার সময়। এবং চালানপত্র অফিসার জারি করেন না, চালানপত্র জারি করেন প্রতিষ্ঠান নিজেই। তো এই বিষয়গুলো সংশোধন করা দরকার। আইন কানুন বিধিবিধান স্পষ্ট হতে হবে যেন কোনো রকমের জন্য কোনো দুই রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করার স্কোপ না থাকে। আমাদের ভ্যাট ব্যবস্থায় যে সমস্ত সমস্যা আছে তার ভিতরে একটা সমস্যা হলো যে আইন কানুন বিধিবিধানে অনেক কনফ্লিক্ট আছে, অস্পষ্টতা আছে। এরপরে অনেক সময় দুইটা এটাকে কনফ্লিক্ট বলে, অস্পষ্টতা আছে। এই যে এটাকে কি বলবেন, চালানপত্র জারি সহ, এটাকে কি বলবেন? অফিসার তো চালানপত্র জারি করে না, তাহলে এটাকে যা হোক একটা কিছু বলা যায়, এটা একটা ভুল, আমি বলবো এটা একটা ভুল। আর যদি এটা মেন করা হয়ে থাকে যে অফিসাররাই চালানপত্র জারি করবেন, তো তাহলে তাই করতে হবে। তো সেটা মেন করার তো আমি তো কোনো কারণ দেখি না, কারণ ফরম্যাট তো সেরকম নাই, আর আসলে এটা প্র্যাকটিকেবলও না। তো যা হোক আর কি। তো তাহলে এগুলো আমার মতামত হলো যে এগুলো সংশোধন করা দরকার। তো তারা 13.1 ফরম্যাটে দৈনিক প্রতিবেদন কমিশনার বা মহাপরিচালক বরাবর দাখিল করবেন। এরপর একটা চূড়ান্ত প্রতিবেদন 13.3 ফর্মে তারা মেয়াদ যখন শেষ হবে, ধরেন তাদেরকে 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, 4 সপ্তাহ পরে প্রতিদিন তারা একটা করে দৈনিক প্রতিবেদন দিবেন। 4 সপ্তাহ পরে সব প্রতিবেদন একসাথে করে একটা চূড়ান্ত প্রতিবেদন দিবেন 13.3 ফর্মে। এখানে কি আছে? এখানেও ওই আগের তথ্যগুলো আছে, আগে যে দৈনিক তথ্য ওইগুলো কম্পাইল করে মোট চালান সংখ্যা, মোট বিক্রয় মূল্য, সম্পর্ক শুল্ক, মূসক, মোট কর, মন্তব্য, এগুলো উল্লেখ করে একটা প্রতিবেদন কমিশনার বা মহাপরিচালক বরাবরে দিবেন। এরপর কমিশনার বা মহাপরিচালক আমরা আগেই দেখেছি ধারা 92তে আমরা দেখেছি যে কমিশনার বা মহাপরিচালক শুনানির সুযোগ দিবেন, শুনানির সুযোগ দিয়ে তার কর নির্ধারণ করবেন। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো এই সুপারভাইজ ক্লিয়ারেন্সের এইখানে কর নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু ধারা 73 ফলো করতে বলা হয় না। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ধারা 73 ফলো করতে বলা হয় না। তো ধারা 92তে উল্লেখ নাই, বিধি 66তে উল্লেখ নাই। ধারা 73 কি? ধারা 73 হলো কারণ দর্শানোর নোটিশ জারির, এগুলো আমরা দেখে আসছি।
আমরা দেখে আসছি যে কর নির্ধারণ করার আগে কারণ দর্শানো নোটিশ জারি করতে হবে, তার মেয়াদ কত, কখন, এগুলো আমরা সব আলোচনা করেছি, এগুলো আর এখন রিপিট করব না। তো মূল কথা হলো যে ধারা ৭৩-এর অধীনে কর নির্ধারণ করতে হলে বা প্রিভেন্টিভ করে কর নির্ধারণ করতে হলে কারণ দর্শানোর নোটিশ জারি করতে হয় এবং হিয়ারিং নিতে হয়। আর সুপারভাইজড ক্লিয়ারেন্স যখন পরিচালনা করা হবে তখন কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে না, শুধু হিয়ারিং নিতে হবে। তো এরকম বিধান কেন করা হয়েছে, এটা আমার মতামত হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি নিজে বুঝি, সেটা আমার ব্যক্তিগত অনুধাবনের সাথে আপনি একমত নাও হতে পারেন, কেউ একমত না হতে পারে। আমি যেটা বুঝি সেটা হলো, যখন সুপারভাইজড ক্লিয়ারেন্স পরিচালনা করা হয় তখন তো সুনির্দিষ্টভাবে সঠিকভাবে তার তথ্যটা রেকর্ড করে নিয়ে আসা হয়। তো কাজে এখানে আর সে কি রিপ্লাই দিবে, তার তো রিপ্লাই দেওয়ার আর কোনো স্কোপ নাই। তো এটাই হলো আমার মনে হয় যে মূল কারণ, যে এই সুপারভাইজড ক্লিয়ারেন্স পরিচালনা করার পরে যে কর নির্ধারণ করতে হবে সেটা শুধু তার একটা হিয়ারিং নিয়ে কর নির্ধারণ করতে হবে, শোকজ নোটিশ জারি করা দরকার হবে না। তো প্রিয় দর্শকবৃন্দ, এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা ভ্যাট ব্যবস্থায় সুপারভাইজড ক্লিয়ারেন্স তত্ত্বাবধানাধীন সরবরাহ সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন কিনা, এই আমি 2-3টা ভিডিওতে আশা করি আপনারা বলবেন যে আমরা ধারণা পেয়েছি। তো আপনার ধারণা থাকার কেন দরকার? আপনার ধারণা থাকার দরকার বেশ কয়েকটা কারণে। অনেক সময় হয় কি যে কমিশনার যখন এইভাবে আদেশ দেন, তো যে সে প্রতিষ্ঠান জানে না যে এরকম আদেশ কমিশনার দিতে পারেন। তিনি মনে করেন যে আমার প্রেমিসে এসে বসে থাকবে, আমার প্রেমিসে এসে বসে বসে হিসাব নেবে, এটা তো আসলে তার কাছে এটা সঠিক মনে হয় না, অসঙ্গতিপূর্ণ মনে হয়। সে নানান দিকে ছুটে বেড়ায়, নানান দিকে কমপ্লেন করে, এই সমস্ত সমস্যা হয়। তো এটা আপনার জানা হলো যে কমিশনার এটা করতে পারে। আর হলো এই অবস্থায় আপনার কি দায়িত্ব সেটা আপনি বুঝতে পারলেন, আপনার কি করতে হবে। ধারা ৬৬ ক, তো আমরা সুপারভাইজড ক্লিয়ারেন্স সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। ধারা ৬৬ ক হলো করদাতার কর সংক্রান্ত কার্যক্রম নিরীক্ষা। এখানে বলা আছে যে যুগ্ম কমিশনার বা যুগ্ম পরিচালক তিনি এই অডিটেবল প্রতিষ্ঠানের তালিকা করবেন, নির্বাচন করবেন। এটা এখানে বলা আছে। আপনারা জানেন যে এখন আর অফিসাররা ম্যানুয়ালি সিলেকশন করে না, এখন ইভ্যাট সিস্টেম অটোমেটিক্যালি সিলেকশন করে। গত কিছুদিন আগে ইভ্যাট সিস্টেম প্রথমবারের মতো 600 প্রতিষ্ঠান সিলেকশন করছে এই অটোমেটেড সিস্টেম করার পরে। কাজে এখন আর যুগ্ম কমিশনার আর এটা নির্বাচন করে না, এখন অটোমেটেড সিস্টেমে অটোমেটিক্যালি ইভ্যাট সিস্টেম থেকে নির্বাচিত হয়। এই হলো মোটামুটি অডিটের কথা। আর একটা বিধি এখানে আছে, বিধি ৬৭, বিশেষ নিরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নিরীক্ষক নিয়োগ। আমি যখন ধারা ৯২ আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে বিশেষ নিরীক্ষা কি, তারপরে সামান্য একটু আলোচনা করি। সেটা হলো ভ্যাট অফিসারের বাইরে যারা অডিটর আছেন, এফসিএ, এফসিএমএ, এফসিসিএ, এফসিজিএ, আরও যারা অডিটর আছেন তাদেরকে এই ভ্যাট আইনের অধীনে এনবিআর নিয়োগ করতে পারেন বিশেষ অডিট পরিচালনা করার জন্যে। তাদেরকে যখন নিয়োজিত করা হবে তখন তারা ভ্যাট অফিসার হিসেবে বিবেচিত হবে। আমি আগে বলেছিলাম যে সম্ভবত ৯৭-৯৮ সালে একবার করা হয়েছিল, এরপরে আর করা হয়নি। তো এখানে এই তাদের নিয়োগ ইত্যাদি নিয়ে অনেক কথা বলা আছে, এগুলো নিয়ে আলোচনা করব না। যেসব বিষয় প্রয়োজন হয় না, আপনারা যখন আমার ভ্যাট আইন যখন পড়বেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন, যেসব জিনিস প্রয়োজন হয় না, যেসব বিষয় প্রয়োজন হয় না, এগুলো জানার দরকার নেই। আর যেগুলো জানা প্রয়োজন হয় সেগুলো খুব বেশি শিখতে হবে। যেমন রিটার্ন সাবমিট করা জানার প্রয়োজন হয়, খুব ভালো করে শিখতে হবে। রেজিস্ট্রেশন প্রয়োজন হয়, ভালো করে শিখতে হবে। ভিডিএস ভালো করে শিখতে হবে, রেয়াত ভালো করে শিখতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা অধ্যায় 13 শেষ করলাম। আগামী দিন থেকে আমরা অধ্যায় 14 শুরু করব। আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।